জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিকই ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। ৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে বেশি প্রোপাগান্ডা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সবাইকে এক সুতোয় বাঁধতে চেয়েছিলেন। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুঙ্কার ক্রমাগতভাবে আসছে, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে, এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার অটুট রাখার জন্য একটা বড় ধরনের, আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে, সুযোগ সন্ধান। বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত ২০২৪-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। পিআরের মাধ্যমে নির্বাচন করে একটি পক্ষ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রশ্ন তোলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিবাদীদের শপথে বহাল রেখে কিভাবে নির্বাচন সম্ভব? পিআরের নামে যে ভ্রান্ত ধারণা সামনে আনা হচ্ছে, সেই অনুযায়ী নির্বাচন হলে তা স্বচ্ছ হবে না, জনগণ সেই নির্বাচন মেনেও নেবে না। অতীতের ফ্যাসিস্টরা আবারও ২০২৬ সালের নির্বাচনকে কুক্ষিগত করার জন্য উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দিব, কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোনো নির্বাচন থেকে পিছপা হওয়ার কোনো সময় এখন আমাদের আর নাই। আবারও এই ইউনূস সাহেবের আমলে এই নির্বাচনের সময় ঐক্য বিনিষ্ট করে ফ্যাসিবাদকে আনার আবার একটি ষড়যন্ত্র করেন, দোষারোপ আপনাদের ঘাড়ে যাবে। পিআর পদ্ধতি নিয়ে সমাধান রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো অবস্থান নেই। সকালে কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে সাম্প্রতিক এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তা পেছানোর কোনো সুযোগ নেই। প্রায় ১১,০০০ ব্যক্তিকে নিয়ে এক মাস ধরে চালানো এই গবেষণা বলছে ৮৬.৫% উত্তরদাতা মনে করেন সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। একই সঙ্গে ৯৪.২% উত্তরদাতা ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে ৭৮.৭% উত্তরদাতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে ৫৬.৬% মানুষ গেল ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে বলেও মতামত দিয়েছেন। এই বিষয়ে সরকার এখানে যাবে না, এটা পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন, তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোন পথে যাবে। এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। এই বিষয়ে গভর্নমেন্ট কোনো যত কম কথা বলা যায়। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের অপরাধে শুধু শেখ হাসিনা নয়, পুরো আওয়ামী লীগকেই দল হিসাবে বিচারের মুখোমুখি করার দাবি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। সেই সঙ্গে আওয়ামী দোসরদেরও নিষিদ্ধ করতে চান তিনি। রোববার জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের জেরা শেষ হয়। জেরা শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে উৎখাতে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল না। জনগণকে হত্যার পর বিচারের মুখোমুখি হতে ভয় পেয়েই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ।
যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। যারা ভিকটিম পরিবার, তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন, তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। খুলনা নগরীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে বাস্তুহারারা। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। আহত হয়েছেন অর্ধশতাধিক বিক্ষোভকারী। সকালে মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে শুরু করে উচ্ছেদ অভিযান। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। ভেঙে দেওয়া হয় বুলডোজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া ও পাটকেল নিক্ষেপে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। প্রায় 2 ঘন্টা পর বেলা 11:30টার দিকে অভিযান স্থগিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর পরিস্থিতি শান্ত হয়। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয়, তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন, তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থগিত করা হয়েছে পোষ্য কোটা। গতকাল শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। অচল অবস্থা কাটাতে উপাচার্যের বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা শেষে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যতগুলো এজেন্ডা আছে সবগুলো এখানে আলোচিত হয়েছে। প্রথমত, এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপরে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি, গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি, এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম। তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি। আমরা লিয়াজো কমিটি, এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী, ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে, এই পর্যায়ে কমিটিতে কাজ করবে। এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাকসু নির্বাচন। তো রাকসু নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে। এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন, তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন, কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখেই কাজ করেছেন। এটা আমরা অত্যন্ত আশাবাদী এবং রাকসুর সাথে সংশ্লিষ্ট সকল পক্ষকে, ছাত্র সহ সকলের প্রতি সিন্ডিকেট থেকে এই রাকসুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই। কারণ হলো যে ওটা একটা পৃথক বডি, স্বতন্ত্রভাবে কাজ করছেন, আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না। আমরা উভয় পক্ষকে, যতগুলো পক্ষ আছে তারা যেন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে। প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপারে বলবো, এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এটার কিছু আনুষ্ঠানিকতা এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে, সেই বডিগুলোতে যেতে হয়। এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সভা ডাকবো
আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই, কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা এটা কি স্থগিত করেছেন এটা বললে না, গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত, এটা আমরা এটা শুরু করছি না। আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় এ ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত এই আর পুষ্যকটা কি আমরা বলতে পারবো এখন বাতিল নাকি স্থগিত? আমরা কি বলবো? বিষয়টা এটা না, আমার কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল ভাইস চ্যান্সেলর মহোদয় ঠিক যে ঘোষণাটা যেভাবে দিয়েছিলেন যে এটা যেভাবে স্থগিত আছে ঠিক সেই সিদ্ধান্তটাই এ পর্যন্ত বহাল আছে এবং এটা সিন্ডিকেটকে জানানো হয়েছে। সিন্ডিকেট সেটাকে যেভাবে শুনেছেন তাতে সিন্ডিকেট অন্য কোনো মতামত দেননি। ভাইস চ্যান্সেলর যে ঘোষণা সেটাই বহাল আছে। সিন্ডিকেট আজকে হয়েছে কি যে তদন্ত কমিটি গঠন আর হচ্ছে সিন্ডিকেটের আজকের মূলত তিনটা বিষয় মূলত আপনারা শুনেছেন, রেজিস্ট্রার মহোদয় বলেছেন। একটা হচ্ছে প্রথমত নিন্দা জ্ঞাপন করেছেন গতকালের যেসব ঘটনা সেগুলো নিন্দা জ্ঞাপন করেছেন। দ্বিতীয়ত দুইটা তদন্ত কমিটির বিষয় হচ্ছে, একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি, একটা বিচার বিভাগ তদন্ত কমিটি। তৃতীয়ত যেটা হচ্ছে রাকসু নির্বাচন উপলক্ষে রাকসুর হল সংসদ এবং সিনেটের ছাত্রপ্রতিনিধি নির্বাচন, এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যেহেতু বিষয়টা সিন্ডিকেটের অংশ না কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট, এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা নিয়ে ব্রিফ করছিলেন কর্মকর্তা শিক্ষকরা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে কেন যেখানে আমার বৈচিত্র্য দরকার সেখানে বৈচিত্র্য করব। আজকে আমরা আজাদ সাহেবের কাছ থেকে শুনতে পেলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কৃষি লোন দিতে হবে, সেটাকে আউটসোর্স করা হচ্ছে আরেকটা ব্যাংকের মাধ্যমে। ব্যাংক যে ট্রেজারি বন্ড কিনছে, বছর শেষে হাজার হাজার কোটি টাকা প্রফিট করছে, উদ্যোক্তাদের কোনো বিনিয়োগ হচ্ছে না, কোনো পরিশ্রম ভিত্তিক, সেটা আমাদের ফিসক্যাল পলিসিতে ট্যাক্স কালেকশন মেজার্সে হোক, আমদানি পর্যায়ে সমস্ত রকম অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ভ্যাট, অ্যাডভান্স সমস্ত কিছু নিয়ে ফ্রন্ট লোডিং করা হচ্ছে। এর জন্য আমরা সকলে দায়ী। কারণ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন অথবা মেশিন টুলস ফ্যাক্টরি বলেন বা আমাদের যে এই অ্যাম্বিশন ডেফিসিট বলেন, আমাদের সবাই এই সমাজের অংশীদার। আমাদের একত্রিত হওয়া দরকার ওই অর্থনৈতিক নীতি প্রণয়নের জন্য। আজকে আমাদের সম্পদ সীমিত। আমি যখন পদ্মা ব্রিজ বানাচ্ছি, মানে টানেল বানাচ্ছি, অথবা আমি কক্সবাজারের রেলওয়ে বানাচ্ছি, অথবা আমি কক্সবাজারের এয়ারপোর্ট বানাচ্ছি, এখানে এটা বানাচ্ছি, ওইটা বানাচ্ছি, আমি কি আমার যখন আমি দেখছি যে এগ্রিকালচার মেকানাইজেশনে আমি কি বুঝছি, একটা কম্বাইন হারভেস্টার কিনবো অথবা একটা পাওয়ার টিলার কিনবো, যখন অলরেডি এগ্রিকালচার এরিয়াল হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গিয়েছে ড্রোন দিয়ে মাটির উর্বরতা, তাপমাত্রা, ইনফেস্টেশন, বিভিন্ন রকম বালাই নাশক থেকে শুরু করে ফার্টিলাইজেশন, এই টেকনোলজি এত দূরে এগিয়ে গিয়েছে, আমরা আজও ওই পাওয়ার টিলার কম্বাইন হারভেস্টারের মধ্যে টিকে আছি। তেজগাঁওয়ে ব্যবসায়ী সংগঠন আয়োজিত মেলায় বক্তব্য রাখছিলেন বাণিজ্য উপদেষ্টা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে আজ প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। এরপর আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জমা দেওয়া মনোনয়নগুলোতে প্রয়োজনীয় তথ্যগুলো আছে কিনা, ডোপ টেস্টের রসিদ,
সমর্থকের ছবি স্বাক্ষর বিষয়গুলো ঠিকমতো আছে কিনা তাই যাচাই বাছাই করা হচ্ছে। এরপর মঙ্গলবার অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। বুধবার পর্যন্ত করা যাবে প্রার্থিতা প্রত্যাহার। এরপর 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে প্যানেল ঘোষণা, ইশতেহার তৈরি ও প্রচারপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ চলছে। সকল মনোনয়নপত্র সঠিকভাবে ফিল আপ করেছে কিনা, ছাত্রদের তথ্যগুলি ঠিকমতো ছাত্ররা পূরণ করেছে কিনা, তারপরে সিগনেচার বা ডোপ টেস্টের রসিদ দিয়েছে কিনা, এগুলো আমরা চেক করছি। এগুলো চেক করার পরে এগুলো সিল অ্যান্ড সাইন সহকারে আমরা ভেরিফাই করে জমা নেব। জমা নেওয়ার পরে আমাদের প্রার্থী তালিকা আজকে রাত্রে প্রকাশ করব। খুলনার রূপসা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভাগীয় সহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, নির্বাচনী জনসভা তো আমরা দেখছি যে মাঠে গড়াচ্ছে, কি বলছেন নেতারা, কি দেখছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা এবং সেই সাথে এই উপদেষ্টা পরিষদ এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে খুলনায় রূপসা উপজেলাতে নির্বাচনী প্রচার জনসভা করছে রূপসা উপজেলা বিএনপি। এটা খুলনা জেলা বিএনপির তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় তথ্য সম্পাদক আইজুল বারী হেলাল, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তো আমরা একটু আগে এখানে এসেছি এবং এসে দেখেছি যে নির্বাচনী জনসভা যেটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে তাদের নেতা এবং কর্মী সমর্থকদের এখানে ভিড় আমরা লক্ষ্য করেছি এবং কর্মী সমর্থকরা তারা কিন্তু মিছিল সহকারে বিভিন্ন প্লাকার্ড নিয়ে তারা হাতে করে নিয়ে এখানে এসেছেন এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছে। এখানে আইজুল বারী হেলালের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে তারা এখানে দলে দলে মিছিল সহকারে আসছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই জনসভায় অংশ নিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জনসভার একটি অংশ দেখতে পাচ্ছেন। আমরা এখানে তাদের যে উপস্থিতি, যে মাঠ, সে মাঠ উপচে কিন্তু এখানকার কর্মী সমর্থক যারা রয়েছে তার মাঠ উপচে, আর যে সড়ক রয়েছে রূপসা বাগেরহাট যে সড়ক রয়েছে সেখানেও কিন্তু অবস্থান নিয়েছে। এবং আপনারা এখানে বক্তারা যারা বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ যে ঘোষণা করার দাবি বিএনপি জানিয়ে আসছিল সেটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সে কারণে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এই নির্বাচনী জনসভা। এবং এই জনসভায় তারা বলছেন যে কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি তারা দাবি করছেন। আসলে পিআর পদ্ধতি জনমত যাচাইয়ের জন্য জনপ্রিয় কোনো পদ্ধতি নয়। এখানে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার যে আহ্বান তারেক রহমান দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আহ্বান জানিয়েছেন, সেই আহ্বান অনুযায়ী কিন্তু তারা এই জনসভায় তারা সেটি তুলে ধরছেন। সেই সাথে বিএনপির 31 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়েও তারা কথা বলছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল খুলনা রূপসা উপজেলা থেকে বিএনপির জেলা বিএনপির উদ্যোগে এবং রূপসা উপজেলা বিএনপির আয়োজনে এখানে যে জনসভা অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ খবর। রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক রাজুকের প্লট দুর্নীতি মামলার ৪র্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে আবাসন প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩ কর্মকর্তা এনে সাক্ষ্য দেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে ৩ মামলায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকালে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আব্দুর রহমান এই আদেশ দেন। দুদক জানায় এই রেড নোটিশ পুলিশের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে, যাতে সাবেক ভূমিমন্ত্রী যেখানে অবস্থান করুক না কেন আইনগত ব্যবস্থা নেওয়া যায়। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে 25 কোটি টাকা পাচারের মামলার তদন্তে বিদেশে বিপুল সম্পদের সন্ধান পায় দুদক।
ভিশন এন্টারপ্রাইজের নামে একটি প্রতিষ্ঠানের টাকা পাচারের এই মামলার তদন্তে 582 কোটি টাকার সম্পদ, বাড়ি ও ফ্ল্যাটের তথ্য মেলে। এদিকে শনিবার ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহার একটি বাড়ি থেকে সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাসা থেকে 23 বস্তা নথিপত্র জব্দ করা হয়। 17 সেপ্টেম্বর সাবেক ভূমিমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুদক। মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। বাকি আমার পরবর্তী জানেন যে সাইফুজ্জামান এবং রুকমিলার বিরুদ্ধে ইতিমধ্যে 7টি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলোর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 125 কোটি টাকা। এই মামলাগুলোর তদন্ত আমরা চলমান রেখেছি। এই তদন্তের অংশ হিসেবে আমরা এই রেড নোটিশে আবেদন করেছিলাম, রেড নোটিশ অনুমোদন হয়েছে। আমরা এখন আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর পর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন 26 সেপ্টেম্বর। এছাড়াও 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক সভায়ও অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন 4 রাজনৈতিক নেতা। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। 2 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত ঘোষণা করে রায় দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই অর্থ বাজেয়াপ্তের রায় দেন আদালত। বিকেলে সিআইডির প্রধান কার্যালয়ে রিজার্ভ চুরির মামলার আত্মবান্ত তুলে ধরেন সিআইডির আইনজীবী ইহসানুল হক সমাজি। তিনি বলেন, আলোচিত এই মামলায় সিআইডির দায়িত্ব ছিল শুধু তদন্ত করা। তদন্ত প্রতিবেদনে আদালত সন্তুষ্ট হয়ে এই রায় দিয়েছেন। সিআইডির প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ বলেন, বাজেয়াপ্ত হওয়া অর্থ উদ্ধার করে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত পাঠানো হবে। ফিলিপিন্সের এই অর্থ উদ্ধারের পদ্ধতি কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায় বাস্তবায়নে প্রচলিত পদ্ধতি অনুসরণ করবেন তারা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই জড়িত থাকুক না কেন রেহাই পাবে না। $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিজিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি খবর এবং সিআইডির অফিসাররা এটা নিয়ে এবং আরও যা যা লন্ডারিং এরকম মানি লন্ডারিং হয়েছে এই প্রত্যেকটা কাজকে অত্যন্ত দক্ষতার সাথে সকল মেধা দক্ষতা দিয়ে আমরা এটিকে কাজ করছি। জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর লক্ষ্যে এ মাসের মধ্যেই বই ছাপানোর দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ও অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, চলতি বছরের টিকাদান কর্মসূচির জন্য আপাতত ইউনিসেফ থেকে টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে। বলেছি যে এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কীরকম ছিল, কাগজের কী ছিল, প্লাস কারা একাধিক পাচ্ছে, ইসে করছে কিনা, মনোপোলাইজ করছে কিনা, আমরা সেই কথাটা লিস্টটাকে আর যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তারপরে দেব টিকা আর কি। ওটা ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, ওরা কিসের জন্য চেয়েছে, 6 মাসের জন্য চেয়েছে, আমরা 3 মাসের জন্য বলেছি। ইউনিসেফের থ্রুতে দেবে, তবু আমরা বলেছি ইউনিসেফের সাথে নেগোশিয়েট করে ওদের কমিশনটা একটু কমানো যায় কিনা, 3 মাসের জন্য আপাতত আনো, আর বাকি 3 মাসের জন্য একটু কম্পিটিটিভ বিডিংয়ে যদি ইউনিসেফের মধ্যে যদি আমরা আরও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আনতে পারি সেটা তাদেরকে এক্সপ্লোর করতে পারি। ইলেকট্রিক বাস আমদানির ব্যাপারে নভেম্বর উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বলেন যত দ্রুত সম্ভব রাস্তায় ইলেকট্রিক বাস নামাতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের তৃতীয় এনডিসি কর্মশালায় তিনি এসব কথা বলেন। এবারের এনডিসিতে তরুণদের যুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টা অভিযোগ করে বলেন, ওয়েস্ট ম্যানেজমেন্টে ইনভেস্ট করতে কেউই আগ্রহী নয়, সবার আগ্রহ কেবল মেগা প্রজেক্টের দিকে। এই অবস্থা পরিবর্তনের আনার আহ্বান জানান তিনি। এছাড়াও দেশে ওয়েস্ট ম্যানেজমেন্টের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন। বলেন এই বিষয়ে নতুন করে বেশ কিছু পদক্ষেপ নেবে পরিবেশ অধিদপ্তর। আমি মনে করি যে বাংলাদেশে আমার ধারণা আপনারা সকলেই মনে করেন ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কিচ্ছু নাই। There is nothing called a waste management system. What exists is আপনার বাসার থেকে একজন কেউ একটা কিছু টাকার বিনিময়ে এটা সংগ্রহ করে একটা কোথাও নিয়ে যায়, কই নিয়ে যায় এটা কিন্তু আপনি জানেন না। ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রচন্ড রকমের মিনেসে পরিণত হয়েছে। এইটাই বা আমার এই 54 বছর বসে থাকতে হইল কেন? এটা এনডিসির জন্য আমার বসে থাকতে হবে কেন? এটা আমি নিজে ডেভেলপ করলাম না কেন? তো এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের দিন গণনা। ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে আবাহন ঘটেছে দেবী দুর্গার। পিতৃপক্ষের অবসানের পর সূচনা হয় দেবী পক্ষের। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্যই পৃথিবীতে এই দিনে অবতরণ করেন। মহালয়ার 7 দিন পর 28 সেপ্টেম্বর ষষ্ঠীতে দশভুজা দেবীর আমন্ত্রণ ও অধিবাসে শুরু হবে দুর্গোৎসবের সূচনা। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। বছর পেরিয়ে আবারও মায়ের আগমনে প্রার্থনা করেন ভক্তরা। এদিকে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। Honor and privilege to be here to Takeshwari temple every time, and today it was more special because we got to see such a wonderful program on the occasion of Mahalaya. It's really very emotional to see this very splendid performance. For a moment we were all transported to the level of divine in the company of মা দুর্গা। অনেক আনন্দ লাগছে এবং সেই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর এই কারণে আমাদের মহালয়া দেবীর আগমন উপলক্ষে দেবীকে আমরা আজ থেকে বরণ করে নিলাম। প্রতি বছর ওয়েট করার পর যখন শুরু হয় আমেজটা অনেক ভালো লাগে। প্রত্যেকটা হিন্দু বাঙালির কাছে একটা খুবই একটা আবেগের দিন এটা। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। আসন্ন দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তার জন্য 24 সেপ্টেম্বর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দুর্গাপূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে 90,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো 26 তারিখ থেকে 28 তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনও পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। কক্সবাজার বা চিটাগাঙে থেকে না, এডিবিয়ানে যে বরগুনা, পটুয়াখালী, ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেটা এটা সাগর দেওয়া যায় নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিছি, এটা যেন যেইভাবে হোক এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এই সব জিনিস, আর আসে হলো মাদক, যেটা নিয়ে কোনো ইয়েই নাই, যেটা ক্ষতি ছাড়া ওটার কোনো লাভই নেই। আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। স্থানীয় সময় বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গেল জুলাই মাসে এই আভাস দিয়েছিলেন স্টারমার প্রশাসন। ব্রিটিশ সরকার জানায়, ইসরায়েল অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি না হলে এবং শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করলে সেপ্টেম্বরে নিজেদের অবস্থান থেকে সরে আসবে যুক্তরাজ্য। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনকে। মূলত এটাই ছিল স্টারমার প্রশাসনের শেষ আলটিমেটাম। বার্তা সংস্থা বিবিসির দাবি, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের এমন অবস্থান ব্রিটিশ পররাষ্ট্রনীতির বড় ধরনের পরিবর্তনের উদাহরণ। যদিও যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। ক্ষোভ প্রকাশ করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবারের সদস্যরা।
আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। এর আগে গেল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর 2 দশক ধরে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম। যুক্তরাষ্ট্র আবারও এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চায় বলে মন্তব্য করেন ট্রাম্প। 80 দশকে আফগান যুদ্ধের সময় সোভিয়েতদের প্রধান ঘাঁটি ছিল এই বাগরাম। তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর বাগরামের দখল নিতে তা পুনর্নির্মাণ করে সেখানে 77 বর্গ কিলোমিটারের একটি ঘাঁটি গড়ে তোলে মার্কিন সেনাবাহিনী। এই ঘাঁটিতে মার্কিন সেনাদের একটি কারাগারও ছিল, যেটি পরিচিত ছিল গুয়ান্তানামো কারাগার হিসাবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেকেই বাগরাম সফর করেছেন। জেনজেদের সরকার বিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে সময় রাজপথে একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বন্যায় বরাদ্দ তহবিলে মন্ত্রীরা লুটপাটের অভিযোগ এনে সকাল থেকেই রাজপথে নেমে আসে তরুণ প্রজন্ম। এদের বেশিরভাগই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। তাদের দমাতে দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে 50,000-এর বেশি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় জল কামান ও টিয়ার গ্যাস। বন্যায় কষ্ট করা মানুষের সমস্যা সমাধানের অর্থ দুর্নীতির বিষয়টি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী মার্ক কার্নির বিভিন্ন নীতির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল কানাডা। জলবায়ু, গাজা যুদ্ধ, অভিবাসী, আদিবাসীদের অধিকারের দাবিতে আন্দোলন করছে হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার টরন্টোর রাস্তায় নেমে আসেন প্রায় 2000 মানুষ। জলবায়ু নীতি, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা ওয়ান কানাডিয়ান অ্যাক্ট বিল C5-এরও তীব্র সমালোচনা করেন। এই আইন পরিবেশগত নিয়ম এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার উপেক্ষা করেছে বলে অভিযোগ তাদের। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদারে আনা বিল C2 বাতিলেরও দাবি ওঠে। 14টি সংগঠনের সমন্বিত এই বিক্ষোভ হয়েছে অটোয়া, মন্ট্রিওল ও ভ্যানকুভারে। পেনশন সংস্কার ইস্যুতে প্রশাসনের অনীহা ও দেশজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়তে থাকা এবার সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জেনজি শিক্ষার্থীরা। শনিবার রাজধানী লিমায় অনুষ্ঠিত জেনারেশন জি মার্চ শীর্ষক এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে জেনজি শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও শিল্ড ব্যবহার করেছে পুলিশ। অর্থনৈতিক নিরাপত্তা দিতে ব্যর্থ এই প্রশাসনের বিরুদ্ধে রোববারও এই বিক্ষোভ জারি রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এশিয়া কাপের খবর। সুপার 4-এর লড়াই আবারও মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে দারুণ ছন্দে টিম ইন্ডিয়া। প্রথম দেখায় পাকিস্তানকে উড়িয়ে দেয় তারা, যদিও ম্যাচের চেয়ে বেশি জলঘোলা হয় হ্যান্ডশেক ইস্যুতে। সেই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে টুর্নামেন্ট বর্জনেরও হুমকি দিয়েছিল পাকিস্তান, যদিও তাদের দাবি আমলে নেয়নি আইসিসি। আজকের ম্যাচেও রেফারি হিসেবে থাকছেন পাইক্রফট। গতকাল ম্যাচের আগে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তান, যদিও তারা কারণ জানায়নি। মাঠের ক্রিকেটে অবশ্য বেশ এগিয়ে ভারতীয়রা। মুখোমুখি সবশেষ 5 দেখায় 4বারই জিতেছে তারা। টি20-তে সব মিলে 14 বারের দেখায় 11 বার জয় পায় ভারত। শেষ করছি এখন তার দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।